26,000 মানুষের পরিবারের নজর ছিল দিল্লিতে। 26,000 মানুষের পরিবার, অর্থাৎ সেই 26,000 যারা এসএসসির 26,000 চাকরি প্রাপক, যাদের চাকরি হাইকোর্টে বাতিল করে দেওয়া হয়েছিল, যে বাতিলের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ ছিল শুনানি, তো সেই শুনানি পিছিয়ে দেওয়া হলো। এখনো 3 সপ্তাহ পরে সেই শুনানি হবে, অর্থাৎ স্থগিতাদেশ বহাল থাকলো। 26,000 চাকরি বাতিলের উপর হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ বহাল থাকলো কেন? সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, দেখো অতনু, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু মামলা থাকায় এই মামলাকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কিন্তু ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মোটামুটিভাবে এই মামলা কোন পথে এগোবে তার একটা গতি প্রকৃতি ঠিক করে দিয়েছেন। কি করেছেন তারা? ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন ভাগকে, অর্থাৎ এই যে এসএলপি ফাইল হয়েছে এবং রিট পিটিশন ফাইল হয়েছে, একাধিক মামলা ফাইল হয়েছে এই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে, ফলে সেই মামলায় বিভিন্ন পার্টিকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তাতে সরকার একটি সরকার, এসএসসি, তাতে যারা মূল আবেদনকারী ছিলেন তারা যেরকম রয়েছেন, চাকরিহারাদেরকে একটা অংশ দেওয়া হয়েছে এবং এদের প্রত্যেককেই তাদের যা বক্তব্য, অর্থাৎ এসএলপির পরিপ্রেক্ষিতে তাদের যা বক্তব্য সেটা এফিডেভিট আকারে আগামী 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে। এবং এই এফিডেভিট আকারে এই বিষয়টা জানানো এবং তার সঙ্গে সঙ্গে গোটা মামলার, অর্থাৎ এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে যে গোটা ঘটনা পরম্পরা হয়েছে তার একটা ডেট কম্পাইলেশন সেটা করার নির্দেশ দিয়েছেন তিনি। 4 জন অ্যাডভোকেটকে তিনি এই দায়িত্ব দিয়েছেন, যারা নোডাল অফিসার হিসেবে এই গোটা কম্পাইলেশনের কাজটা করবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্টারও, অর্থাৎ যে এসএলপি ফাইল হয়েছে এবং যে রিট পিটিশন ফাইল হয়েছে তার কাউন্টারও দাখিল করতে পারবেন। যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন না তারা অন্ততপক্ষে 5 পাতার মধ্যে তাদের নিজেদের বক্তব্য এফিডেভিট আকারে সর্বোচ্চ আদালতকে জানাতে পারবেন। 2 সপ্তাহের মধ্যে এই সমস্ত বক্তব্য বয়ান জমা হওয়ার পর 3য় সপ্তাহের প্রথম মঙ্গলবার, অর্থাৎ 6ই আগস্ট এই মামলার শুনানি হবে। ফলে ততদিনে সুপ্রিম কোর্টের কাছে সমস্ত রকমের বক্তব্য থাকবে, অর্থাৎ এই মামলার গতি প্রকৃতি তাদের কাছে থাকবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পক্ষের যা যা বক্তব্য, সেই বক্তব্যগুলো তাদের সামনে থাকবে। মনে রাখতে হবে যে 7ই মে যখন শেষবারের জন্য এই মামলা যখন গতবার শুনানি হয়েছিল, সেই সময় কিন্তু এই প্রসঙ্গ উঠেছিল যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে কি করে। আজকে যখন পিটিশনারদের তরফ থেকে ফিরদৌস শামীম তিনি যখন সওয়াল করেন, তিনি কিন্তু এই বিষয়টি তোলেন যে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করার বিষয়ে কোনো এফিডেভিট দাখিল করা হয়নি। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি চাকরিহারাদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনিও বলেন যে এসএসসির যে অবস্থান রয়েছে সেটা যথেষ্ট বিভ্রান্তিকর, কারণ তারা এক এক সময় তারা এক এক রকম বক্তব্য রাখছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে এসএসসি সঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, যোগ্য অযোগ্যদেরকে কোনোভাবে আলাদা করার কোনো মেকানিজম তারা বের করেছেন কিনা, এই সমস্ত বিষয়টাই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সিবিআই, অর্থাৎ স্থগিতাদেশ আরো কিছুটা সময় এবং ওই 26,000 চাকরি যারা করছেন সেই 26,000 মানুষ এবং তাদের পরিবার, তাদেরও এখনো পর্যন্ত কিছুটা হলেও স্বস্তি যে এখনই তাদের চাকরি বাতিল হচ্ছে না। যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশ বহাল রয়ে যাচ্ছে আরও কিছুদিন, মামলার শুনানি চলবে। তো ফিরদৌস শামীম আইনজীবী তিনি কি বলছেন একবার শুনবো। আমি প্রথমেই যেটা আদালতের সামনে তুলে ধরি সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত কোনো সেগ্রিগেশন লিস্ট দিয়ে কোনো এফিডেভিট এখনো পর্যন্ত দেয়নি। কারণ এর আগের দিন যে হিয়ারিং এর সময় যে কথা বারবার উঠে এসেছিল সেটা হচ্ছে সেগ্রিগেশন পসিবল অর নট। এসএসসি কোনো এফিডেভিট দেয়নি, এসএসসি আমাদেরকে কোনো তথ্য দেয়নি, সেটা আদালতের সামনে তুলে ধরি। আদালত বক্তব্য শোনার পরে আদালত যেটা বলেন সেটা হচ্ছে আদালত আজকে গাইডলাইন ঠিক করে দিয়েছেন যে আগামী দিনে কিভাবে শুনানি হবে। আদালত কয়েকটি হেড ভেঙে দিয়েছেন, যেমন ধরুন মূল অ্যান্সারিং রেসপন্ডেন্ট এসএসসি, বোর্ড, সিবিআই, রিট পিটিশনার, যারা এগ্রিভ পার্টি তারা প্রত্যেকেই তাদের কাউন্সিলরা তার বক্তব্য রাখবেন এবং 4 জন যারা অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে, যেমন আমাদের পক্ষ থেকে শেখর কুমার রয়েছেন, স্টেটের পক্ষ থেকে আস্থা শর্মা রয়েছেন, তাদেরকে
আমাদেরকে একসঙ্গে বসে মডালিটিস গুলো ঠিক করতে বলেছেন এবং কম্পাইলেশন তৈরি করতে বলেছেন এবং একটা লিস্ট অফ ডেট তৈরি করতে বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে যদি আমাদের যেগুলো এসএলপি ফাইল হয়েছে তার বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে সেগুলো আমরা দেব এবং মামলাটি তৃতীয়তম সপ্তাহে টুইসডেতে আসবে, অর্থাৎ আগামী 6 আগস্ট মামলাটি শুনানির জন্য আসবে। আজকে প্রায় 26,000 চাকরি প্রাপক যাদের হাইকোর্টের কলমে, বিচারপতির কলমের খোঁচায় যাদের চাকরি বাতিল হয়ে যাচ্ছিল, সেই চাকরি এখনই বাতিল হচ্ছে না, অর্থাৎ সেই বাতিল হওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ, যে স্থগিতাদেশ এখনো পর্যন্ত বহাল রয়েছে। তো শুরুটা কোথা থেকে, যদি খুব সংক্ষেপে বিষয় একবার ধরার চেষ্টা করি তাহলে সেই হাইকোর্ট চত্বরেই আমাদের যেতে হবে। হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্ণব। খুব সংক্ষেপে একটু আমরা ব্যাকগ্রাউন্ডে জেনে নিই। দেখো, ইতিমধ্যে একবার সুপ্রিম কোর্ট এই মামলা ঘুরে এসছে এবং সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এবং সেক্ষেত্রে এপ্রিল মাসের 22 তারিখে অর্ডার হয় এবং সেখানে এই প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এখানে মূল যে বিষয়টি ছিল তা হলো বিকৃত ওএমআর, অর্থাৎ কেউ সাদা খাতা চাকরি পেয়েছে, কেউ 0 পেয়ে চাকরি পেয়েছে, কেউ 1-2 পেয়ে চাকরি পেয়েছে এবং এই তথ্য কার্যত আদালতে স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন তারা হলফনামা দিয়ে। এবং এই এসএসসি স্ট্যান্ড, যেটা আজকে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসএসসির অবস্থানটা দুরকম হয়ে যাচ্ছে, এই এসএসসি স্ট্যান্ডটা যখন 3 বারে হাইকোর্টের ধমক খেয়ে এসএসসি অবস্থান স্পষ্ট করে, 2016 সালের এসএসসি যে রুল, অর্থাৎ কীভাবে এই নিয়োগগুলো হবে তার রুল ছিল, সেই রুলের 17 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ইররেগুলারিটিস থাকে তাহলে এসএসসি সেই চাকরি কিন্তু বাতিল করতে পারে। এসএসসি তাদের ক্ষমতা প্রয়োগ করে চাকরি বাতিল করেছিল এবং সেখানেই দেখা গিয়েছিল যে একাধিক ওএমআর তার সত্যতা নিয়ে খোদ এসএসসি সংশয় প্রকাশ করেছিল। এখানে বিষয়টি কি দাঁড়ালো, চাকরি মেধাবী পড়ুয়া বাছাইয়ের দায়িত্বটা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। এসএসসি তারা হলফনামা দিয়ে বলছে এবিসি, আপাতত এখনো পর্যন্ত হাইকোর্টে যে নির্দেশে হলফনামা, সেখানে প্রায় 5,500-এর বেশি তারা হলফনামা দিয়ে জানিয়েছে তাদের চাকরিটা বিকৃত ওএমআর বা টেন্টেড, অর্থাৎ অযোগ্য বেসিক্যালি তারা। এর বাইরে অন্যদিকে চাকরি সুপারিশপত্র দেওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ তারা দেখা যাচ্ছে এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি দিয়েছে একাধিক জনকে এবং সেই সংখ্যাটাও এসএসসি দিয়েছে। এবং এই পরস্পর বিরোধী হলফনামা, যারা চাকরি যোগ্য খুঁজে দেওয়ার অথরিটি, এসএসসি বলছে না এরা অযোগ্য, অন্যদিকে মধ্যশিক্ষা পরিষদ বলছে না এরা অযোগ্য না, এদের সুপারিশটা তারাই দিয়েছে। আদতে এর পেছনে এই যে এসপি সিনহার যে 5 সদস্যের কমিটি ছিল এসপি সিনহার নেতৃত্বে, সেই কমিটিরই যত কারিকুরি এমনটাই কিন্তু অন্তত মামলার বিভিন্ন এফিডেভিট, পাল্টা এফিডেভিট থেকে উঠে এসছে এবং সেখানে এই চাকরি বাতিলের নির্দেশ হয়েছে। কারণ বিচারপতি দেবাংশু বসাক তিনি জানিয়েছিলেন পরিষ্কারভাবে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু আশা করা যায় না এবং সুপ্রিম কোর্টে একাধিক যে জাজমেন্ট রয়েছে যে নিয়োগ প্রক্রিয়া যদি কোনো দুর্নীতি সংগঠিত হয় অন্তত পাবলিক এমপ্লয়মেন্টের প্রশ্নে, সেক্ষেত্রে চাকরি বাতিল হয় যোগ্য, তিনি চাকরি বাতিল করেছিলেন। কিন্তু আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে সুপ্রিম কোর্টের মামলার প্রেক্ষিতে। সুপ্রিম কোর্ট আজকে যেভাবে ক্যাটাগরি ঠিক করে দেওয়া হলো এবং প্রত্যেকে তাদের হলফনামা দেওয়ার কথা বলা হলো, 3 সপ্তাহ পর মামলাটা শুনানির জন্য আসবে, অর্থাৎ চাকরি বাতিল এখন কারোর হচ্ছে না, কিন্তু যারা অযোগ্য হবেন তাদের যে মাইনেটা নিচ্ছেন তাদের কিন্তু ফেরত দিতে হবে। এই ক্যাটাগরি ভেঙে শুনানি করার অর্থ হলো সুপ্রিম কোর্ট, অনেক আইনজীবীর সাথে কথা বলছিলাম, সুপ্রিম কোর্ট কার্যত সবার চাকরি বাতিলের পক্ষে সম্ভবত নয়, অর্থাৎ যারা যোগ্য রয়েছেন তাদের চাকরি কিন্তু রাখার জন্যই কিন্তু এই ক্যাটাগরি ভাগ করে তাদের আলাদা আলাদা করে হলফনামা নিয়ে বিষয়টার চূড়ান্ত পর্যায়ের শুনানিতে যেতে চাইছে শীর্ষ আদালত। কাজেই এই জায়গায় হাইকোর্ট যে 25,000 বা 26,000 বাতিল করেছিল, এই 25,000 26,000 বাতিল সুপ্রিম কোর্টও বহাল থাকবে কিনা সময় বলবে, কিন্তু যা ইঙ্গিত দিচ্ছে আইনজীবীদের একাংশ বলছে তাতে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করি সুপ্রিম কোর্টও হয়তো একটা চূড়ান্ত ফয়সালার দিকে এগোতে পারে। তাই এতটা সময় দেওয়া 3 সপ্তাহ পর মামলা শুনানি। ধন্যবাদ অর্ণব। বাজারে শাকসবজির দাম আগুন। তো 8 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছিলেন যে করেই হোক বাজারে সবজির দাম কমাতেই হবে। তো তারপর টাস্ক ফোর্স আমরা দেখেছি বিভিন্ন বাজারে তারা হানা দিয়েছেন, সেখানে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন, ক্রেতাদের সঙ্গে কথা বলছেন। বাজারের দাম কতটা নিয়ন্ত্রণ হলো, কি অবস্থা বাজারের, মুখ্য সচিব তা জানতে আজ বৈঠকে নবান্ন থেকে আমার সঙ্গে প্রতিনিধি সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, কি হবে আজকের এই বৈঠকে, কি নিয়ে কথা হচ্ছে বা কি নিয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে কি গাইডলাইন তৈরি হতে পারে বলে মনে হয়?
দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, অর্থাৎ বিভিন্ন যে শাকসবজির দাম যা ঊর্ধ্বমুখী ছিল তার দাম নিয়ন্ত্রণ করতে হবে এবং দাম কমাতে হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন। সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই মুখ্য সচিব বিপি গোপালিকা আজ বিকেল 4টের পর বৈঠক করবেন নবান্নে, যেখানে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের পাশাপাশি একাধিক দপ্তরের সচিবরা থাকবেন, কৃষি দপ্তরের আধিকারিকরা থাকবেন। মনে করা হচ্ছে যে গত 8 দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলো, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজির দাম কতটা কমলো, বা এখনো পর্যন্ত কোন কোন জিনিসের দাম কমানো সম্ভব হয়নি, গোটা বিষয়টি নিয়েই পর্যালোচনা করবেন রাজ্যের মুখ্য সচিব। তুমি জানো, মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক ইতিমধ্যে বিভিন্ন বাজারে বাজারে টাস্ক ফোর্স যাচ্ছে, বাজারে বিভিন্ন শাকসবজির দাম কতটা হয়েছে বা কতটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা গেছে তারা বিস্তারিত পর্যালোচনা করছেন। শুধুমাত্র কলকাতায় নয়, জেলায় জেলায় টাস্ক ফোর্সের সদস্যরা যাচ্ছেন, বিভিন্ন বাজার কমিটির সঙ্গেও তারা কথা বলছেন। ফলত সেক্ষেত্রে আজকের যে বিকেল 4টের পর থেকে যে বৈঠক করবেন মুখ্য সচিব, তার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষত সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই শেষ হচ্ছে, তার আগেই মুখ্য সচিব এই বৈঠক ডাকলেন। নিঃসন্দেহে তা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই বৈঠকে আরো বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হতে পারে বিভিন্ন জেলাগুলিকে এবং পুলিশকে, বিশেষ করে পুলিশকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ। দার্জিলিং থেকে এলো খারাপ খবর, না দার্জিলিং থেকে না, আসলে দার্জিলিং এই খবর এসেছে কাশ্মীর থেকে। কারণ জম্মু কাশ্মীরের ডোডাতে সেনার সঙ্গে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে জঙ্গিদের গুলিতে নিহত হন 4 জন সেনা জওয়ান, তাদের মধ্যে একজন অফিসার, এবং তিনি ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, দার্জিলিংয়ের বাসিন্দা। ক্যাপ্টেন ব্রিজেশ থাপা দার্জিলিংয়ের শহীদ হয়েছেন কাশ্মীরের গুলির লড়াইয়ে। কি জানতে পারছি আমরা এই বিষয়ে? আমার সঙ্গে রয়েছে পার্থপ্রতিম দার্জিলিং থেকে। পার্থপ্রতিম, আপনারা জানেন কি গতকাল যে ঘটনা ঘটে কাশ্মীরের দুটা জেলায় এবং সেখানে সেনা এবং জঙ্গিদের যে গুলির সংঘর্ষ লড়াই চলে, সেখানে কিন্তু 4 জওয়ানের মৃত্যু হয়। তার মধ্যে অন্যতম এই দার্জিলিং এর দেবঙের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, 27 বছর বয়স তার, এবং গত 2 বছর ধরে সে এই কাশ্মীরের ডোডাতে তার পোস্টিং ছিল, এবং তার বাবা, মা এবং এক দিদি রয়েছে দার্জিলিং এর দেবঙের বাসিন্দা। স্বাভাবিকভাবেই খবর আসার পরে তিনি গোটা পাহাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই জিপিএর চিফ এক্সিকিউটিভ অমিত থাপা তিনিও শোক সংবাদ জানিয়েছেন, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা, এবং স্বাভাবিকভাবে আগামীকাল তার অপিনবন্দি দেহ বাগডোগরা বিমানবন্দরে বিশেষ বিমানে আনা হবে এবং তারপর ব্যাংকুই সেনা সংস্থে তাদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে এবং শেষে সড়ক পথে তার এই অপিনবন্দি দেহ পৌঁছাবে দার্জিলিং এর লেবুংগ্রামে। সেখানে অনেক থাপা সহ অন্যান্য জিটিএ আধিকারিকরা থাকবেন এবং এই ক্যাপ্টেন যে থাপা নিহত হয়েছেন শহীদ জওয়ান, তার বাবা তিনিও কিন্তু এই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। স্বাভাবিকভাবেই গোটা পরিবার এই মুহূর্তে শোকতপ্ত গোটা পাহাড়। একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি দেখাই আপনাদের। চন্দ্রকোনার মনোহরপুর পঞ্চায়েত, ওই দেখুন। এবার আপনি বলবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র কোথায়? সত্যি তো, মাথার উপর একটা ন্যূনতম ছাদ তো দরকার। ছাদ উড়ে গেছে, খোলা আকাশের নিচেই স্বাস্থ্যকর খাবার দেওয়ার কথা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সেখানে খোলা আকাশের নিচে কিভাবে স্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে আমাদের জানা নেই। স্বাস্থ্যের জন্য ভালো পুষ্টি গুণযুক্ত খাবার কিভাবে এখানে রান্না হচ্ছে, যারা রান্না করছেন তারা কি বলছেন, আর অভিভাবকরা কি বলছেন, শুনুন। কিভাবে রান্না করেন? কতদিন নেই এরকম সেট? এরকম 8-10 বছর হচ্ছে, কিন্তু তিরপল খাটে এই করছে। তিরপল এদের ছিঁড়ে গেছে, জল পড়ছে, সবাইকে বলা হচ্ছে, পঞ্চায়েত প্রধান উপরে সব জায়গায় বলা হচ্ছে, এবং পাবলিক পাড়া পঞ্চায়েত কেউ দেখছেই না আমাকে। এবারে একটা বয়স্ক মানুষ রান্না করছে, কিভাবে রান্না করছে, কিন্তু আমি বোঝাত করলো আমি এসে হাজির হচ্ছি। বৃষ্টি পড়ছে মাথার উপর থেকে, সূর্যের তাপ লাগছে, রোদ গরম, কোনো ভালো ব্যবস্থা নেই বসার। আর যেখানে রান্না করে দিদিমণি, সেখানে উনানে জল উঠে যায়। ভালোভাবে যে বাচ্চারা পড়াশোনা করবে বা বসে শিখবে, যে কিছু যাই শিখাক না কেন, সে শিক্ষার জায়গাটা ভালো নেই। বা সামনে পুকুর আছে, বাচ্চাদেরকে যে ছাড়বো, এটাও তো ভয় একটা। এই 16-17 বছর দেখছি কোনো পরিবর্তন হয়নি, এটা এরকমই আছে।
ওপর থেকে লোক আসে তুলে নিয়ে যায়, সবই শুনছি যে হবে হবে, কিন্তু আজও হয়নি। বাচ্চারা তো দাঁড়াতে পারছে না বৃষ্টিতে জলে। তাহলে পড়ানো হয় না আইসিডিএস সেন্টারে? না, পড়ানো হয় না। তাহলে খাবার নিতে আসেন শুধু? খাবার দিতে আসে শুধু, খাবারটা নিয়ে চলে যায়। আমরা চাই ঘর হোক, ভালো পরিবেশ হোক, কি বাচ্চাদিকে মানুষ হোক। সুকান্ত, ঝড় আটকানোর ক্ষমতা আমাদের নেই, সুকান্ত ঝড় প্রতিরোধ করার ক্ষমতা নেই, কিন্তু ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই ড্যামেজ কন্ট্রোল করার ক্ষমতা তো আমাদের হাতে রয়েছে। ছাউনি উড়ে গেছে ঝড়ে, সেই ছাউনি এখনো পর্যন্ত দেওয়া গেল না, তাহলে এখানে স্বাস্থ্যকর খাবার দেওয়া যাবে কি করে? একদমই অতনু, সেই প্রশ্নই তুলছে এলাকার মানুষ। কারণ এক আধ বছর নয়, তাদের দাবি প্রায় 10 বছর ধরে এই বেহাল অবস্থা। যেখানে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেই পুষ্টিকর খাবার যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে অস্বাস্থ্যকর জায়গা। কারণ সামনেই পচা পুকুর রয়েছে এবং তিরপলের ছাউনি, সেখান থেকে জল পড়ে। যিনি রান্নি আছেন তিনি বলছেন যে ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়। আর পড়াশোনা সে তো লাটেই উঠেছে, কারণ যেখানে পড়ার জায়গা সেই জায়গাতে জল পড়ে। শিক্ষিকা জানাচ্ছেন যে পড়াশোনা বন্ধই রাখা হয়েছে এই বর্ষাকালে। প্রশাসনের আধিকারিকরাও তাকে সেই বার্তাই দিয়েছেন, তাই বন্ধ রেখেছেন। মাঝে মধ্যে পড়াশোনা হয়। এলাকার মানুষ চাইছেন যে পুষ্টিকর খাবার ভালো জায়গায় তৈরি হোক এবং পড়াশোনাও তৈরি হোক। ঘটনাটি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কামারগেড়িয়া 84 নম্বর আইসিডিএস সেন্টার। আর এই আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা। অবশ্য চন্দ্রকোনা 1 ব্লকের সভাপতি তিনি অবশ্য জানিয়েছেন যে প্রশাসনে জানানো হয়েছে খুব দ্রুত এই আইসিডিএস সেন্টারের হাল ফিরবে। এখন অতনু সেটাই দেখার যে কতদিনে এই আইসিডিএস সেন্টারের হাল ফিরে। কেউ জানে না, কারণ পঞ্চায়েতের সঙ্গে যখন কথা বলছি, পঞ্চায়েত বলছেন যে তারা জানেন, তারা জানিয়েছেন উপরে, কিন্তু উপর থেকে এখনো পর্যন্ত এমন কোনো আশ্বাস বা কিছু আসেনি যাতে অন্তত ওই ছাউনির ব্যবস্থা হয়। শুনুন। ওটা আমরা জানি, আমরা গেছিলাম, দেখতে এসেছি। তো আমি বিডিও সাহেবকেও জানিয়েছি, আমরা জেলাতেও গেছিলাম। কারণ আমরা লিখিত ওখানে দাগ নাম্বার সহ লিখিত করে দিয়ে এসেছি বিল্ডিংয়ের জন্য। আবার আমি কাল জেলায় যাব, আবার খবর নেব। আচ্ছা, এবার আমরা ডেবরার খবর দেখাই। ডেবরা একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কর্মাধ্যক্ষণ মনে হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেমন চলছে দেখা যাক। তো তিনি ঘুরে দেখতে গিয়ে দেখলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দেওয়া। আমি একটু ভিজিটে এসেছিলাম, ওই টাওয়ারের 2টো সেন্টার আছে না, এটা হচ্ছে আপনার শিশু আলো। এটা কত সেন্টার নাম্বার? সেন্টার নাম্বার হচ্ছে 19, 34, 41, 10, 133। টাওয়ারেরা মাহালিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঠিক আছে, এখানে ম্যাডাম, এখানে যিনি আইসিডি ওয়ার্কার আছেন উনি বলেছেন যে এখানে রথের জন্য ছুটি আছে। অভিভাবক এসছে, অভিভাবকের সঙ্গে কথা বলুন। কালকে খেয়ে দিয়েছিল, আজকে বললো যে রথের জন্য নাকি বন্ধ আছে। ঠিক আছে, আমি কতদিন বন্ধ রাখে সেটা তো বলতে পারবো না। আমি মিটিং ডাকতে বলুন, অভিভাবক মিটিং ডাকতে বলুন। প্রতিনিধি দিগ্বিজয় আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দিগ্বিজয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাকি হামেশাই বন্ধ থাকে, অন্তত অভিভাবকরা তো সেই অভিযোগ করছেন। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য যে চাল ডাল পাঠানো হয় সেগুলো যায় কোথায়? দেখো অতনু, এইটাই প্রশ্ন তুলছে যারা অভিভাবক রয়েছেন, এলাকাবাসীরা রয়েছেন। আজ যখন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে করতে যান, রুটিন মাফিক পরিদর্শন। কিন্তু সেখানে পরিদর্শন করতে গিয়ে কর্মাধ্যক্ষ দেখেন, জেলা পরিষদের নারী শিশু কর্মাধ্যক্ষ শান্তিপুর দেখেন সেই অঙ্গনওয়াড়ি কিন্তু তালা ঝুলছে। তখন তিনি এলাকার যারা মানুষজন রয়েছে তাদেরকে ডাকেন, তাদের সঙ্গে কথা বলেন যে কেন এই অবস্থা। তখন কিন্তু যারা এলাকাবাসীর মানুষজন রয়েছে তারা কিন্তু জানান যে প্রতিনিয়ত কিন্তু অনিয়মিত এখানে অঙ্গনওয়াড়ি খোলা হয়, রান্নার পরিস্থিতি ঠিক নেই এবং পড়াশোনা তো একেবারেই হয় না। অর্থাৎ দিদিমণি যিনি রয়েছেন তার ওপর কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। এবং সেই মুহূর্তেই কিন্তু ডেবরার যিনি সিডিপিও রয়েছেন তাকে ফোনে কথা বলেন যে আজকে কোনো ছুটি ঘোষণা হয়েছে বা সরকারিভাবে কোনো ছুটি আছে। সেক্ষেত্রে কিন্তু সিডিপিও উত্তর দেন যে আজকে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা আছে। তাহলে এখানে কেন বন্ধ, এই প্রশ্নটাই কিন্তু কর্মাধ্যক্ষ করলেন এবং তিনি জানিয়েছেন যে তিনি এই নিয়ে তিনি ওপর লেভেলে তিনি জানাবেন যে কেন আজকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ এবং প্রতিনিয়ত কেন এই কেন্দ্রে অভিযোগ রয়েছে। এলাকাবাসীরাও কিন্তু বারবার অভিযোগ জানিয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে। ধন্যবাদ দিগ্বিজয়। মানুষ
কতটা অসুবিধার মধ্যে রয়েছে দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে অথচ সেটা বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ আজকে? কেন বন্ধ আছে জানেন কিছু? রথের জন্য ছুটি রেখেছে দিদিমণি। তো আজকে তো কোনো ছুটি নেই সরকারিভাবে। ওরকম প্রায় আমরা জানি যে স্কুল খোলা থাকে, কিন্তু ও বারবার ছুটি দিয়ে রাখে, বলা সরকারি ছুটি। এর আগেও কি কিছুবার করেছে, খাবার দেয়নি আগে সপ্তাহে 3 দিন, বলে চাল শেষ হয়ে গেছে, চাল আসেনি। এরকম কি মাঝে মধ্যেই এরকম অনুপস্থিত থাকেন উনি? হ্যাঁ তাই। স্কুল বন্ধ কেন? আজকে কিসের জন্য বন্ধ এটা বলতে পারবো না, বলতিছে আজকে অসুবিধা আছে তার জন্য স্কুলটা বন্ধ করে। মাঝে মাঝে কিরকম বন্ধ হয়ে যায়? হ্যাঁ মাঝে মাঝে এরকম বন্ধ হয়ে যায়। খাওয়া দাওয়ার কিছু সমস্যা? খাওয়ার সমস্যা মানে ভাতের দিনেও খিচুড়ি হয়ে যায়, তারপরে খিচুড়ি দিনেও খিচুড়ি, মানে সপ্তাহে 2 সপ্তাহ এই খিচুড়ি হয়ে যায়। পড়াশোনা কেমন হয়? পড়াশোনা তো হয়নি। হয়নি। আমি আজকে টাওয়ারের একটা সেন্টারে গেছিলাম, সেখান থেকে অভিযোগ ছিল যে সেন্টারের দিদিমণি টাইমলি আসেন না। আর আরেকটা যেটা সেন্টার, সেটাতেও গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম সেন্টারটি বন্ধ রয়েছে। যেটা জানতে পারলাম যে আজকে উনি ছুটি দিয়েছেন, কিন্তু আমি যে সিডিপিও ম্যাডামকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আমাদের এখানে গভর্নমেন্ট সরকারিভাবে কোনো ছুটি নেই। কি ব্যবস্থা নেবেন? আমি আমার ডিপিও সাহেবকে জানাবো এবং আমি ভিডিও যিনি আছেন এবং যেনারা আছেন ইনচার্জ ওনাদেরকে বলবো যাতে করে কেন আজকে ছুটি আছে কারণ জানতে চাইবেন। এবার একটা অঙ্গনওয়াড়ি দেখাই, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হয়েছে আর এক রকম বিপদ। চাল ডাল সবই আছে, মাথার উপর ছাদ রয়েছে, সেখানে নিয়মিত রান্না হয়, খাওয়া দাওয়া হয়, সবই হয়, কিন্তু চাল ডাল লুট হয়ে গেল। হাতি এসে লুট করে নিয়ে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ডাল খাবার জিনিস। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রকি, তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা চালাচ্ছিলেন তাদের তো মাথায় হাত, হাতি ঢুকলো কখন, কিভাবে? অতনু দেখো, বানাহাট ব্লকের অন্তর্গত চানাডিপা এলাকায় 157 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে একই রাতে কিন্তু পরপর 2বার হাতির হামলা, তাও বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হলো সেই যে অঙ্গনওয়াড়ি সেন্টার, তার ঘরের প্রাচীর এবং ঘরে মজুত করে রাখা চাল ডাল সামগ্রী কিন্তু খেয়ে সাবার করলো, এবং যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সেন্টারের ভেতরে রাখা যাবতীয় জিনিসপত্র। প্রায় 140 জনকে কিন্তু এখান থেকে পরিষেবা দেওয়া হতো, যার ফলে কিন্তু এই এলাকার মানুষ এই সেন্টারের উপরে নির্ভরশীল ছিল। বারবার এরকম হাতির হানায় অতিষ্ঠ হয়ে গেছে এলাকার মানুষ, এবং সেখানে হাতির হামলার ফলে কিন্তু সম্পূর্ণভাবে রান্না বান্না বন্ধ বলে দাবি করেছে সেই সেন্টারের যে কর্মী রয়েছেন, এবং বন দপ্তরকে ফোন করা হলেও বন দপ্তর সঠিক সময় আসে না বলে অভিযোগ তুলেছে। এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। অতনু, ধন্যবাদ।